ইনসাফ বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা আমাদের সংবিধানে সন্নিবেশিত আছে, সেই ঘোষণায় বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ 3টি লক্ষ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে। একটি হচ্ছে সাম্য প্রতিষ্ঠা, আরেকটি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই 3টি লক্ষ্যকে যদি আপনি একটি শব্দে নিয়ে আসতে চান, এটি হচ্ছে ইনসাফ। ইনসাফ বললেই কিন্তু এই 3টি বিষয়টা চলে আসে, যে সাম্যের কথাটা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সেই কারণে আমরা বলছি যে ওই 3টি লক্ষ্যকে আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, এবং এটার এক শব্দে প্রকাশ হচ্ছে ইনসাফ। সেই জন্য ইনসাফে আমরা দেশ করব, এটাই আমরা বলেছি। আপনি এখন বলতে পারেন যে এই 3টি লক্ষ্য পূরণের জন্য তো সংবিধানে অনেক কিছু আছে। বাংলাদেশের সংবিধানে এগুলো কোনো সরাসরি কোনো আইনই নেই। সাম্য প্রতিষ্ঠার জন্য কি আইন হবে, আপনার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ মানবাধিকারের বিভিন্ন ঘোষণা আইন এগুলি তো বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু একভাবে নেই। যেমন একটা উদাহরণ হচ্ছে যে আমাদের সংবিধানে বলেছে যে স্বাধীনভাবে চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা প্রদান করা হইল, কিন্তু আপনি একটাও আইন পাবেন না যে মত প্রকাশের জন্য আপনার একটা রক্ষা কবচ হিসাবে আপনি কোনো আইন পাবেন না। আছে কি, এই কারণে আপনি মত প্রকাশ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন না, শর্তগুলির উল্লেখ আছে এবং সেই সম্পর্কে আইন আছে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, তারপরে ডিজিটাল নিরাপত্তা আইন, যে আপনি এইগুলি করতে পারবেন না, কিন্তু আপনি করতে পারবেন যে আপনাকে এই, যেমন আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী কোনো আইনই এই কংগ্রেস জারি করতে পারবে না। তা আমাদের এখানে তো সেরকম নাই। সেই কারণে আমরা বলি এই 3টা লক্ষ্যকে আমরা ইনসাফের মধ্যে নিয়ে এসে আমরা এই ইনসাফ কায়েমের পক্ষে আইনি যেই বাধাগুলো আছে সেগুলি দূর করব, একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করে, তার অধিকার সম্পর্কে সচেতন করে আমরা আমাদের কর্মসূচি চালিয়েছি। দল অনেকগুলো হয়েছে, এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা আগে নিবন্ধনের জন্য দরখাস্ত করে অপেক্ষায় ছিল, পায়নি। দ্বিতীয়ত আরেকটি গ্রুপ হচ্ছে যারা আদালতে মামলা করেছিল, নিবন্ধন না পেয়ে আদালত থেকে পাচ্ছে। আরেকটি হচ্ছে নতুন গ্রুপ। এখন এত রাজনৈতিক দল কেন? এত রাজনৈতিক দল হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বড় যেটি দল এই মুহূর্তের, যে বিএনপি এবং জামাত ইসলামী, তারা কোয়ালিশনের রাজনীতির দিকে ঝুঁকে গেছে। তারা ছোট ছোট দলগুলোকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে। বিএনপি ঘোষণা দিয়েছে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। এতে করে নতুন দল অনেক উৎসাহী হয়ে মনে করেছে যে বিএনপির সঙ্গে যদি আমি অ্যালায়েন্স করে, কার্ড বন্ধন করে আমি যদি 1-2টা সিট পাই বা জাতীয় সরকারে যেতে পারি, এটার আশায় তারা কিন্তু এগুলো দৌড়াচ্ছে, এই জন্য নতুন দল হচ্ছে। সেকেন্ডলি, আপনার জামাত ইসলামীও একইভাবে ইসলামী দল বা ইসলামী দল হিসাবে পরিচিত নয় এমন দলগুলো কাছে টানার চেষ্টা করছে। তো এইটার ফলে একটা নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। থার্ড হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনাকে, আপনি প্রত্যেকটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে নতুন দল হয়। যেমন আপনাদের স্মরণে আছে কিনা, 1975 সালের পরিবর্তনের পর, সিপাহী বিপ্লবের জনতার পরে একটি পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা আইন করা হয়েছিল। এই আইনটা অধীনে 70টি রাজনৈতিক দল রেজিস্ট্রেশন নিয়েছিল, 70টি। তো সেই 70টি রাজনৈতিক দল রেজিস্ট্রেশন নিয়েছিল এবং তারা কাজ শুরু করেছিল ওই 7ই নভেম্বরের বিপ্লবের আলোকে। প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরই এই ধরনের হয়, যেটা আমরা এবারে দেখেছি। তো এবং অনেকে যেহেতু বিগত 15 বছরে কথা বলতে পারতো না, রাজনীতি করতে পারতো না, নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে, তারা এখন মুক্তভাবে কথা বলতে চায়, রাজনীতি করতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রযুক্তির কারণেও অনেকে উৎসাহী। যেমন অনেক দল আছে আপনার অফিস নেই, কর্মী নেই, কিন্তু ফেসবুকিং এর মাধ্যমে, সামাজিক মাধ্যমের মাধ্যমে সে বিরাট পলিটিশিয়ান হয়ে গেছে। তো এই প্রযুক্তিও এক ধরনের একটা উৎসাহ জুগিয়েছে এইসব রাজনৈতিক দল করার, যে আমার কথাটা আমি বলি। আমি সম্পূর্ণভাবে এই মুহূর্তে দ্বিমত পোষণ করছি এই কারণে, ডক্টর ইউনূস নিজে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে প্রণোদনা দিচ্ছেন এটা নয়, শুধুমাত্র ছাত্রদেরকে বলেছেন তোমরা যদি রাজনীতি করতে চাও তাহলে দল করো। এবং আপনি দেখবেন যে সরকারের যেসব সংস্থা অতীতে এই রাজনৈতিক দল নেতা এদেরকে নিয়ে নানা ধরনের কারবার করতো, টাকা দিত বা অমুক প্রোগ্রাম করাতো, ডিজিএফআই, এনএসআই বা স্পেশাল ব্রাঞ্চ, এসব সংস্থা কিন্তু এখন কোনো রাজনৈতিকভাবে কোনো সক্রিয় না। তারা রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং সরকারের তরফ থেকেও তাদের প্রতি কোনো ইনস্ট্রাকশন নেই। তা না হলে এনসিপির মতো, মানে এনসিপির নাম বলছে এই কারণে, তারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করছে, তাদের টাকা কড়ির ব্যাপারে তারা সহায়তা চাচ্ছে।
তো যদি সরকারের এসব সংস্থায় বা ইউনুসের কথায় এসব করতো তাহলে তো টাকা পয়সার সমস্যা হওয়ার কথা না। আর ইউনুস সাহেবটা তো নিজে কোনো রাজনৈতিক তার অভিপ্রায় বা অভিলাষ ব্যক্ত করেননি যে তিনি 5 বছর থাকতে চান, আমার জন্য এই দলগুলো হবে। আমরা সেদিক থেকে করি, আমাদের এই দল গঠনের বহু আগে থেকেই আমাদের প্রক্রিয়া ছিল। মাঝখানে গণ অভ্যুত্থান এসছে, গণ অভ্যুত্থানের কারণে আমরা গণ অভ্যুত্থানের চেতনা এবং 71-এর চেতনার সম্মিলনে আমরা এগোতে চাই, আমরা সেটা ঘোষণা করেছি। আমরা ইতিমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা করেছি যারা আত্মপ্রকাশ করতে চায়, কিন্তু তাদেরই হচ্ছে এক নেতা এক দল বা এরকম একটা চিন্তাধারা। আমাদের হচ্ছে যৌথ নেতৃত্বের দল, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যারা বিচ্ছিন্ন আছেন বা এখন নিষ্ক্রিয় আছেন তাদেরকে আমরা টেনে এনেছি। একই সঙ্গে আমরা মনে করি সব ছাত্ররা যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা সবাই যে রাজনীতিতে আসতে চাচ্ছে তা না, এবং এনসিপিও কিন্তু সবাইকে আনতে পারেনি, এবং এরা ছাত্রদল বা ছাত্র শিবিরেও যায়নি। এই যে মাঝখানে একটা বিরাট জোন আছে, এই ছাত্ররা অরাজনৈতিক এবং তাদের অভিভাবকরা হাইলি পলিটিক্যাল, তারা ভোট দিবে কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে না। এই বিরাট জনগোষ্ঠীকে যারা তরুণ অধিকাংশ, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আহ্বান থাকবে যে দেশ গঠনের ক্ষেত্রে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা যদি রাজনীতিতে সংযুক্ত করতে পারি, এটা আমাদের একটা বড় নিবন্ধনের ব্যাপারে আমরা আশাবাদী এই কারণে যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা জন্ম নিয়েছি। দ্বিতীয়ত আমরা আমাদের কার্যালয় আমরা আগেই ঠিক করে নিয়েছি আমাদের দল ঘোষণার আগে। তৃতীয়ত আমরা একটা রাজনৈতিক ইশতেহারের মধ্য দিয়ে আমরা জন্ম নিয়েছি। আমাদের বয়ানটা, আমাদের অভ্যুদয়ের বয়ানটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, এবং এদের যেই ধরনের শর্ত আছে নিবন্ধনের ক্ষেত্রে সেগুলো আমরা পুরোপুরি প্রতিপালন করতে পারবো বিশ্বাস করি। কারণ ঢাকার বাইরেও বহু জায়গা থেকে আমাদের লোকজন আসছে, তারা কমিটি করবে, অফিস করবে, তো সেগুলো নিয়ে আমরা নিবন্ধনের সময়সীমা কম, হয়তো মাত্র আর 1.5 মাস সময় আছে। আমরা আশা করছি এটা করবে, এবং অন্য যে কোনো দলের তুলনায় আমাদের নিবন্ধন পাওয়ার যোগ্যতা আমি মনে করি অনেক বেশি আছে। আমরা মুক্তিযুদ্ধকে কোনোভাবেই খাটো করা যাবে না, কারণ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য পূরণের আমাদের ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেই কিন্তু আজকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এবং এদের দুটোর সঙ্গে যোগাযোগ আছে। এর মধ্যে একদল আছে যারা 24-কেই হাইলাইট করতে চায় 71-এর তুলনায়, আবার আরেক দল আছে 71-কেই বেশি হাইলাইট করতে চায়, 24-কে মানে কম গুরুত্ব দিই। এটার একটা দুই ধরনের প্রক্রিয়া আছে, কিন্তু আমরা 71-কে আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি 71, এবং 71-এর চেতনা আসলে কোনো সাংঘর্ষিকই না। 71-এর সঙ্গে 24 সাংঘর্ষিক এবং একই সঙ্গে হয়েছে। তো মূল জায়গা ঠিক রেখেই আমরা 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছি। শোনেন, আওয়ামী লীগ 71-কে একটা ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করেছিল, 71-এর চেতনাকে উইপনাইজ করেছে। সব ইংরেজিতে এখন একটা খুব প্রচলিত শব্দ উইপনাইজ। 71-এর চেতনাকে উইপনাইজ করে 71-এর সময় যারা ভিন্নমত পোষণ করে তাদের বিচার করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, এবং এখন গণ অভ্যুত্থানের চেতনায় কিন্তু এক ধরনের আমি বলবো যে একটা নিপীড়ন আছে, যে আমরা ছাড়া গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তারা ছাড়া বাকিরা সবাই শত্রু, এই ধরনের একটা চিন্তা আছে। এটাকে আমরা সাবস্ক্রাইব করি না। আমরা মনে করি যদি জাতীয় ঐক্য করতে হয় তাইলে এই জাতীয় ঐক্য মানে জমির এক পাশটা আমার নিয়ে আমি ঐক্য করলাম, এটাই জাতীয় ঐক্য নয়। সবাইকে আনতে হবে। যারা গণ অভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত ছিল, সরাসরি গুম খুন সঙ্গে গত 15 বছরে জড়িত ছিল, এসব ব্যক্তিবর্গ ছাড়া বাকি সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী। তো তাদেরকে নিয়েই এবং আমরা যারা আছি সবাইকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা চমৎকার সুযোগ এসছে, এই সুযোগটা কর। কিন্তু বিচারকে কোনোভাবে মানে বাদ দেওয়া যাবে না, বিচার করতেই হবে। আওয়ামী লীগের যারা এই দুষ্কর্ম করেছে, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, এগুলি অবশ্যই বিচার করতে হবে। এটা আমরা এখন গতকালকে আমরা একটা মিটিং করেছি, এবং আমরা আমাদের রাজনৈতিক আরো বক্তব্যগুলো, যারা সাম্প্রতিক পরিস্থিতির উপর বক্তব্যগুলো আমরা শিগগিরই দেব। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক বা না থাকুক, একদিকে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য। ইনক্লুসিভ ইলেকশন করলে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আবার অভ্যন্তরীণভাবে ছাত্রদের অনেকেরই দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই দুটার যাচাই করেই আমরা বলবো। তবে আমরা মনে করি যে আওয়ামী লীগ যেই রাজনীতি করেছে সেই রাজনীতির জন্য আওয়ামী লীগের শাস্তি পাওয়া প্রাপ্য। আওয়ামী লীগের জনগণ
তারা শাস্তি দিতে চায়, এবং সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক ঐকমত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ কেউ এটার মূল বিষয় হচ্ছে কি এখন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা কোন দিকে যাবে, এতে 20% হোক 30% হোক, এই ভোটের বাজারটার দখল করা নিয়ে এখন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা বিএনপি মনে করে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তাহলে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের বাক্সে গেল, বিএনপির ভোটটা এই অরক্ষিত থাকবে এবং কেউ এটা নষ্ট করতে পারবে না। আবার কেউ মনে করছে যে আওয়ামী লীগের যদি বাজারে না থাকে, প্রার্থী না থাকে, তাদের ভোটাররা বিএনপি বা জামাতকে দিবে না, অন্যকে নতুনকে দিবে, এই ধরনের একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। তবে আমি মনে করি যে এটা ছাত্রদের দাবি অযৌক্তিক নয়, কারণ আওয়ামী লীগ তার শাস্তি পেতেই হবে। আর অন্যদিকে আন্তর্জাতিকভাবে যদি আপনি দেখেন যে ইলেকশন পরবর্তী নির্বাচনটা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, আজকে যদি আওয়ামী লীগ বলে যে আমরা নির্বাচনে অংশ নিব না, তাহলে বিএনপি বা জামাত এতদিন বলতো যে এই নির্বাচন বৈধ না, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বলা হবে যেটা বৈধ না, কারণ আমরা অংশগ্রহণ করিনি আর লেভেল প্লেইং ফিল্ড ছিল না। সবকিছু বিচার বিবেচনা করি আমরা আমাদের বক্তব্য। বিএনপি সম্পর্কে আমি দেখুন, বেগম খালেদা জিয়া, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের আদর্শ আমার আদর্শ। আমরা দলে বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থার কথা বলেছি, মুক্ত অর্থনীতির কথা বলেছি। আমরা আমার সঙ্গে এই দলের বিচ্ছেদ হয়েছে। দলের পক্ষ থেকে যখন আমি ইনসাফ কায়েম কমিটি করি, যেটা বেগম খালেদা জিয়া 2012 সালে ফরহাদ মজুমদার এবং আমাকে দিয়ে জাতীয় নাগরিক অধিকার কমিটি করে দিয়েছিলেন। কারণ বেগম জিয়া মনে করতেন যে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি পেশাজীবীদেরও একটা সমান্তরাল আন্দোলন চলা উচিত, সেই জায়গা করেছিলেন। মাঝখানে আমরা কিছুদিন নীরব থাকার পর 2014 পরে আবার আমরা জাতীয় ইনসাফ কায়েম কমিটি নামে আমরা সামনে আসি। ইনসাফ কায়েম কমিটি গঠনের পরে আমরা যখন একটা সরাসরি গণ অভ্যুত্থানের কথা বললাম যে বাংলাদেশের জনগণের মুক্তি হতে পারে একমাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই গণ অভ্যুত্থানের সূচনা হবে পেশাজীবীদের দ্বারা এবং এটার সমাপ্তি ঘটবে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, একটা মঞ্চ করা, এটাও আমাদের একটা পরিকল্পনা ছিল। রাজনৈতিক দলগুলো আমাদের মুখে বলেছে যে তারা আমাদেরকে সমর্থন দেবে, কিন্তু সমর্থন প্রকৃত অর্থে দেয়নি। তারা সন্দেহ করেছে যে এটা বোধহয় এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ইনসাফ কায়েম কমিটি একটা বিকল্প রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলবে, যেটা তাদের জন্য হয়তো একসময় একটা হুমকির কারণ হয়ে যেতে পারে। এই কারণে আর দলও মনে করলো আমরা আমাদের দল ভেঙে ফেলবো, সেই কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেছে পেশাজীবীদের কেন পৃথক আন্দোলনের প্রয়োজন। অথচ বেগম খালেদা জিয়া আমাদেরকে তার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল এবং তিনি সমর্থন করেছে। তো এটার কারণে দলের সঙ্গে আমার এটা ঘটে। কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম যে প্রথমে অরাজনৈতিক গণঅভ্যুত্থানের সূচনা হোক, এটার সমাপ্তি হবে রাজনৈতিক গণঅভ্যুত্থানের মধ্যে। বাস্তবে কি হলো? ইনসাফ কায়েম কমিটি যে কথাগুলি বলেছে যে সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন আগে এবং গণ অভ্যুত্থান, ছাত্ররাই তো রাজনৈতিক দলগুলোর অনীহা, গণ অভ্যুত্থানের মধ্যে সরকার পতনের রাজনৈতিক দলগুলোর দৃশ্যত অনীহার কারণে সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে একটা অরাজনৈতিক গণ অভ্যুত্থান ঘটিয়ে দিল, শেখ হাসিনা বিদায় করে দিল। এবং তারা ইনসাফ কায়েম কমিটির যেই পলিটিক্যাল ফিলোসফি ছিল সেগুলি তো তারা কথা বলছে। তাহলে দাঁড়ালো কি? আজকে যদি সে রাজনৈতিক অভ্যুত্থান হতো তাহলে এই অভ্যুত্থানের মালিকানা কিন্তু রাজনৈতিক দলগুলো দাবি করতে পারত, কিন্তু এখন দাবি করতে পারছে না। আমরা সেই কথাটাই বলেছিলাম। কিন্তু আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, আগেও বৃহত্তম দল ছিল, এখনও দল আছে এবং এই দলের অনেক নিবেদিত কর্মী আছে। এবং বিগত 15 বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। আমি জেল খেটেছি, আমার বিরুদ্ধে 70টি মামলা হয়েছে। 12 বছর ধরে প্রত্যেক দিন আপনার কোর্টে যেতে হতো মামলার হাজিরার জন্য। কত যে নিগ্রহ হয়েছে। এবং এই বিএনপির কর্মীরা, আমি মনে করি যে বাংলাদেশে তারা যে নির্যাতন হয়েছে, পৃথিবীতে এরকম একটি নির্যাতনের পর্ব ফ্যাসিবাদ এবং নিকৃষ্ট ফ্যাসিবাদের তারা এটা কোথাও ঘটেছে বলে আমি চাই না। এবং খালেদা জিয়া নিজেই তো যেভাবে নির্যাতিত হয়েছেন, আমরা তো কিছু করতে পারিনি তার জন্য, তার মুক্তির জন্য। তো সেটা আমি মনে করি যে বিএনপি পলিটিক্সে কৌশলগত হয়তো আপনার ব্যত্যয় থাকতে পারে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটাকে মুক্তভাবেই এই আত্মমূল্যায়নটা করা উচিত। বিএনপির যে মূল্যায়নটা হওয়া উচিত ছিল, যে আমরা যেটা 80 দশকে খালেদা জিয়া 82 সালে পলিটিক্সে এসছেন, 8 বছরের মধ্যে তিনি গণঅভ্যুত্থান করে ফেলছেন। তো সেখানে 15 বছরে আমরা একটা গণঅভ্যুত্থান করতে পারি। 2022 সালে যখন বিভাগীয় সমাবেশগুলি হচ্ছিল, তখন একটা মিনি গণঅভ্যুত্থানগুলো হচ্ছিল।
মানুষ নদী সাঁতরে সমাবেশে যোগ দিচ্ছে, 20 মাইল হেঁটে যোগ দিচ্ছে, সেই টেম্পোটা হঠাৎ করে কোথায় চলে গেল? এই বিষয়গুলো আমাদের আত্মমূল্যায়ন হওয়া উচিত। আমি বিএনপির সঙ্গে আমি এখন নেই, চাইতে না আমরা বিএনপির কোনো বিরুদ্ধে না, আমরা বিএনপির বিপক্ষেও আমরা কোনো দল নই। আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম, কিন্তু বিএনপিকে কতগুলি বিষয় অনুধাবন করতে হবে যে আমরা আগে বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে নিরপেক্ষ নির্বাচনেই। এখন বিএনপির যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংক আছে, কিন্তু নতুন যে এই ভোট ব্যাংকে যোগ হয়েছে যে তরুণেরা, যেটা খালেদা জিয়া 2017 সালে তার 20-30-এর রূপকল্প ঘোষণার সময় বলেছিলেন যে বাংলাদেশের 50% বেশি হচ্ছে এখন তরুণ, যারা নতুন ভোটার, 3 বছরে ভোট দিতে পারেনি 3 বার, তারা এবার ভোট দিবে। তাদের মন মেজাজ কিন্তু আমরা যেরকম শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মানে ভাসানী, কত আবেগের দ্বারা আমাদের মধ্যে আবেগ আছে, তো এইসব নতুনদের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য নেই, আবেগও নেই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। এদের মন মর্জির উপরেই কিন্তু আগামী ইলেকশনের ফলাফল নির্ভর করবে। অর্থাৎ বিএনপির এটা বোঝা উচিত যে তারা যেই কথাগুলি বলছে, ইভেন সংস্কারের ব্যাপারে আমি বলবো, বিএনপি সংস্কারের চাইতে দ্রুত নির্বাচনে যে প্রত্যাশা করে, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে বাংলাদেশে আরো গণ অভ্যুত্থান করবে। কারণ গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ বিলোপের সংস্কারকে যদি আপনি অ্যালাউ না করেন, বা আপনি একটা লিমিটেড নামকা অবস্থায় আলংকারিক সংস্কার করে বলে যে নির্বাচনে গেলাম, তাহলে দেখবেন যে সেই নির্বাচন চাইতেও গণ অভ্যুত্থানের সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। সংস্কার তো চলছে না। সংস্কার এমন জিনিস যে চালান, যেমন আমি বলি, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন 1990 সালে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন, প্রথমে ভাইস প্রেসিডেন্ট হলে দায়িত্ব নিলেন, সাংবাদিকরা তার কাছে গিয়ে বললো যে বিশেষ ক্ষমতা আইনে বারবার সরকার পত্রিকা বন্ধ করে দেয়, বিশেষ ক্ষমতা আইনটা সংশোধন করে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস খালেক সাহেব মরহুম, ওনার নেতৃত্বে একটা কমিটি করে দিলেন। সেই কমিটি সুপারিশ করলো যে বিশেষ ক্ষমতা আইনে যে সরকার পত্রিকা বন্ধ করে দেওয়ার ক্ষমতা, সেটা রহিত করা হয়, এবং এটা অধ্যাদেশ জারি করলেন শাহাবুদ্দিন সাহেব। এবং বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে এখনো সর্বোচ্চ জনপ্রিয়তার নেত্রী, তিনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু সেটি সংসদে অধ্যাদেশটি অনুমোদন করে আইন হিসাবে পাশ করলেন। যে এখন কিন্তু মানুষ শাহাবুদ্দিন সাহেবের আইন করেছেন, তার চাইতে খালেদা জিয়া এটা আইন করেছেন, এই কথাটাই বেশি প্রচার করে। তাহলে এখন ডক্টর ইউনূসের যে সংস্কার প্রস্তাবমালা, এটা যদি বিএনপি মেনে নিয়ে পরে অধ্যাদেশ আকারে পাশ করে, এটা বিএনপিরই কৃতিত্ব হবে যদি তারা সরকারে এসে পড়ে। কিন্তু এটা বিএনপি এটা বুঝতে কেন অক্ষম আমি বুঝি না। বা প্রধানমন্ত্রীর ক্ষমতা কেন কমাতে চায়? কারণ প্রধানমন্ত্রীর অত্যধিক ক্ষমতাই কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদের জন্ম দেয়, মানে কর্তৃত্বপরায়ণ শাসকের জন্ম দেয়। সেই জায়গাগুলিতে এটা বিএনপি সম্পর্কে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টির অবকাশ আছে। মানুষ মনে করছে যে কেন বিচার বিভাগের স্বাধীনতা, এটার জন্য আবার অপেক্ষা করতে হবে কেন? তো এইসব বিষয় নিয়ে আমি মনে করি, কারণ তারপরেও বিএনপি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল, এবং বিএনপির নির্বাচনে বিজয়ের সম্ভাবনা বেশি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বিএনপির অনেক মজলুম লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, বাট সঠিক রাজনীতির মাধ্যমে তাদেরকে একটি সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত ফলাফল লাভই বিএনপির লক্ষ্য হওয়া উচিত বলে। এক নম্বর হচ্ছে ডক্টর ইউনূস সাহেব যে কথাটি বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে, আমরা সেই কথার উপর আমাদের আস্থা আছে যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা নির্বাচন প্রত্যাশা করি। এখন ডিসেম্বরে জামাত চায়, বিএনপি ডিসেম্বরে চায়, তাদের চাইতেই পারে, কিন্তু আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। সেকেন্ডলি, জোটে যাওয়ার ক্ষেত্রে আমরা আত্মপ্রকাশ করেছি। আমাদের উদ্দেশ্য লক্ষ্যের সঙ্গে যেসব দলের আমরা সাযুজ্য খুঁজে পাবো, সঙ্গতি খুঁজে পাবো, যদি প্রয়োজন হয় নির্বাচনের আগে যদি জোটে যেতে হয়, তখন সেটা ভেবে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমরা মানে এখন যেমন অনেক নতুন দল হচ্ছে বি টিম হিসাবে, যে আমার এই টিম ঠিক করা আছে, তাও এই টিমের সঙ্গে যাবো। আমরা কিন্তু বি টিম হিসাবে আবির্ভূত হই নাই। আমরা এই টিমে আমরা ফার্স্ট ডিভিশন দিকে খেলতে চাই, আমরা সেকেন্ড ডিভিশনে খেলতে চাই না। তো এক পর্যায়ে, রাজনীতির এক পর্যায়ে আমরা যদি কখনো আমরা মনে করি যে কারোর সঙ্গে জোটে যাওয়া প্রয়োজন, আমরা তখন জোটে যাবো। এই মুহূর্তে আমাদের এই শুরুতেই আমরা কোনো জোটে যাওয়ার চিন্তা ভাবনা করছি না।